বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই কন্টেন্টটি যারা দেখছেন আপনাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাধারণত ভিডিও কন্টেন্ট তেমন একটা করি না। আজকে একটি বিষয়ে আমার এই ভিডিওটি। আমার এই ভিডিওটি থাকছে আগামী নির্বাচনে কেমন হবে, জাতীয় পার্টির প্রসঙ্গ এবং সমন্বয়কদের কিছু কথাবার্তা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন জিএম কাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান। উনি বিগত কয়েক বছর যাবৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন বাংলাদেশ শ্রীলঙ্কার পথে, বাংলাদেশ শ্রীলঙ্কার পথে। এই কথাগুলো বলে উনি অসংখ্যবার শেখ হাসিনাকে সাবধান করার চেষ্টা করছেন। শেখ হাসিনা এবং তার পরিষদ সাবধান হওয়া তো দূরের কথা, উল্টো জিএম কাদের এই বক্তব্যকে নিয়ে তার হাসি ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে। কিন্তু শেষ পর্যন্ত 5ই আগস্ট বাংলাদেশ শ্রীলঙ্কার পথে গেল। শ্রীলঙ্কার শাসক যেভাবে পালিয়ে গেল, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেভাবে পালিয়ে গেল এবং নিজে একটা উপাধি পেল, স্বৈরাচার এবং ফ্যাসিবাদ। জিএম কাদের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। উনি হুসেইন মোহাম্মদ এরশাদের ছোট ভাই। হুসেইন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্র ক্ষমতায়, তখন উনি পিডিবির চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু ক্ষমতা এক্সারসাইজ উনি করেন নাই। তবে উনি ক্ষমতা এবং রাজনীতির বিষয়গুলো খুব কাছ থেকে দেখেছেন। হুসেইন মোহাম্মদ এরশাদকে যখন খালেদা জিয়ার সরকার জেলে নেয়, তখন জিএম কাদের এরশাদ মুক্তি আন্দোলনের জন্য রাজনৈতিক মাঠে রাজনীতি শুরু করেন। এবং আপনারা জানবেন 96 থেকে প্রত্যেকটা সংসদে জিএম কাদের প্রতিনিধিত্ব করেছেন, শুধুমাত্র 2014 সনের সংসদ ব্যতীত। হুসেইন মোহাম্মদ এরশাদ মারা যাওয়ার পরে জিএম কাদের জাতীয় পার্টির দায়িত্ব গ্রহণ করেন এবং এখন পর্যন্ত সেই পদে আসীন আছেন। জিএম কাদের একজন সৎ রাজনীতিবিদ, একজন শিক্ষিত মানুষ, একজন মার্জিত ব্যক্তি। উনি অকারণে কোনো কথা বলেন না, অপ্রয়োজনে কোনো কথা বলেন না। গত 2 দিন আগে জাতীয় পার্টির একটা অনুষ্ঠানে জিএম কাদের একটা বক্তব্য দিয়েছেন। সেখানে গুরুত্বপূর্ণ কিছু কথা উনি বলেছেন। তার মধ্যে একটি বলেছেন, রাজনীতি ছেলে খেলা নয়। একটি ভুল সিদ্ধান্তের কারণে কোটি কোটি লোক মারা যেতে পারে, কিন্তু সরকার মনে হয় জিএম কাদের এই কথাটাকে ঠিক শেখ হাসিনার মতো গুরুত্ব দিতে চাইছে না। শেখ হাসিনাও জাতীয় পার্টি তথা বিরোধী দলের কোনো কথায় গুরুত্ব না দিয়ে শেষ পর্যন্ত দেশ থেকে বিদায় নিতে হলো, তার দলটাকেও ধ্বংস করে দিতে হলো। শেখ হাসিনার কার্যক্রম আচরণের কারণে আজকে স্বাধীনতা বিরোধীরা দেশ দখলের পায়তারা করছে। তারা স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছে, স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে। তারা 72-এর সংবিধান নিয়ে কথা বলছে। এই সমস্ত ঘটনাগুলোর একমাত্র কারণ শেখ হাসিনার ঔদ্ধত্যপূর্ণ এবং ভুল রাজনীতি। বর্তমানে জিএম কাদের যে কথাটা বলছেন, এই কথাটা বর্তমান যে মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল জয়ী, আমরা ওনাকে অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা করি, আমরা ওনার সফলতা কামনা করি। উনি যদি জিএম কাদের এই কথাটাকে গুরুত্বপূর্ণ হিসেবে না নেন, তাহলে ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে পরিস্থিতির দায় আমাদের প্রধান উপদেষ্টাকে নিতে হবে। আপনারা জানবেন ওনার পরিষদে যারা আছেন তাদের ভূমিকা, তাদের কার্যক্রম। জিএম কাদের এই কথার মাঝে আরেকটি কথা বলেছেন, নির্বাচনের পরিবেশ
যদি সুষ্ঠু না থাকে, লেভেল প্লেইং ফিল্ড না হয়, তাহলে জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারে। শেখ হাসিনা কৌশলে তৎকালীন বিরোধী দল জাতীয় পার্টি, বিএনপি, জামাত সহ বিভিন্ন দলকেই বঞ্চিত করেছেন। বিএনপি, জামাত যাতে নির্বাচন আসতে না পারে সেজন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন। আর জাতীয় পার্টির একটি গোদ পোড়া রওশন এরশাদ, ওনাকে ব্যবহার করে জিএম কাদের এবং এরশাদকে শেখ হাসিনা বারবার ব্যবহার করেছে। এটা ব্যবহারও বলা যাবে না, ব্ল্যাকমেলিং করেছে। যে ব্ল্যাকমেলিং কারণে আমরা তথা জাতীয় পার্টির যে নেতাকর্মী এবং জাতীয় পার্টির যে সংগঠন হিসাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু শেখ হাসিনা শেষ রক্ষা হয়নি। হয়তো আজকে প্রধান উপদেষ্টা যে পলিসি নিয়েছেন সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি, সাংগঠনিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি, আমরা জনগণের কাছে হয়তো যাওয়ার সুযোগ হারাতে পারি, আমরা সঠিক রাজনীতিতে আমরা এগিয়ে যাওয়াটা অসম্ভব হয়ে যেতে পারে, বাট আমরা টিকে থাকব। কিন্তু প্রধান উপদেষ্টা না শেখ হাসিনা পরিণতি ভোগ করে। আমি একজন বাচ্চা ছেলে বলবো, সে নাকি নুরুর দলের মহাসচিব। তার কিছু কথাবার্তা অনলাইন দুনিয়ায় খুব আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তার বোঝা উচিত রাজনীতিতে সন্ত্রাসের জায়গা নেই, পেশি শক্তির জায়গা নেই। কেউ যদি সন্ত্রাসী করে, পেশি শক্তি ব্যবহার করে, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে, প্রকৃতি একসময় তাকে রাজনীতি থেকে বিদায় করে দেয়। ম্যালথাসের একটি জনসংখ্যা তথ্য আছে। ম্যালথাসের ওই জনসংখ্যা তথ্য অনুযায়ী জনসংখ্যাকে ভারসাম্য পর্যায়ে রাখতে হবে। যদি সেটা না করা হয় তাহলে একসময় প্রকৃতি তাকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে। তো রাজনীতিটাকেও ভারসাম্য পর্যায়ে রাখতে হবে। যদি না করা হয় তাহলে সেটা প্রকৃতি নিয়ন্ত্রণ করে দেবে। বর্তমান যারা বৈষম্য বিরোধী বলতেছেন, তারা গণ অধিকার পরিষদ বলতেছেন, এবি পার্টি বলতেছেন, আমি এখানে একটা বিষয় লক্ষ্য করতেছি, সেখানে স্বাধীনতা বিরোধীদের একটা বিশাল অংশ এবং প্রভাব রয়েছে, যারা ৭১ এই দেশটাকে চায় না, এই দেশটা জন্ম মেনে নিতে পারে না। তারা বিভিন্ন কৌশলে এই দেশটাকে বিতর্কিত করার চেষ্টা করতেছে এবং এদের পিছনে বিভিন্ন আন্তর্জাতিক মহল কাজ করতেছে, তারা সক্রিয়ভাবে কাজ করতেছে। তো আমি আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা জিএম কাদের যে বক্তব্যটা, সেই বক্তব্যটাকে আমলে নেবেন এবং দেশে ঐক্যের একটা ধারা শুরু করবেন। গত কয়েকদিন আগে বিএনপির মহাসচিব, অভিজ্ঞ রাজনীতিবিদ, ওনার বাবা রাজনীতিবিদ ছিলেন এবং মন্ত্রী ছিলেন, উনি একটা কথা বলেছিলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হওয়া। বর্তমানে প্রধান উপদেষ্টাকে অনেকেই নিরপেক্ষ মনে করে না। এই কারণে মনে করে না, প্রধান উপদেষ্টা উনি বলছেন ওনার নিয়োগকর্তা ছাত্ররা, এখন সেই ছাত্ররা নতুন রাজনৈতিক দল করতেছে সরকারের ছত্রছায়ায়। যদি প্রধান উপদেষ্টা নিয়োগকর্তারা দল করে তাহলে প্রধান উপদেষ্টা এই নিয়োগকর্তাদের বাইরে কোনো কিছু করতে পারবেন না এবং করবেন না। সেক্ষেত্রে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না। যদি না হয় তাহলে আগামী দিনটা কী হবে, আগামী দিনের রাজনীতিটা কী হবে, দেশের পরিস্থিতিটা কী হবে। শেখ হাসিনা আজকে যেরকম হারে হারে টের পাচ্ছে, যেই টেরটা উনি 5 তারিখের আগে, আগস্ট মাসের 5 তারিখের আগে পান নাই। যদি তখন বুঝতেন, তখন চিন্তা করতেন, তাহলে উনি বিএনপির মতো একটা প্রতিষ্ঠিত দলকে ধ্বংস করার চেষ্টা করতেন না, জামাতের মতো একটা দলকে নিষিদ্ধ করার চেষ্টা করতেন না। নিষিদ্ধ করা কোনো সমাধান নয়, কর্মসূচি নিয়ে মাঠে থাকতে হবে। জনগণ যাকে নির্বাচিত করে, জনগণ যাকে গ্রহণ করে সে টিকে থাকবে, জনগণ যাকে গ্রহণ করবে না সে চিরতরে হারিয়ে যাবে। বাংলাদেশ থেকে মুসলিম হারিয়ে গেছে, কারণ জনগণ তাদেরকে গ্রহণ করে না। এই কারণে আমি মনে করি নিষিদ্ধ করার রাজনীতি এবং বঞ্চিত করার রাজনীতি, বিএনপিকে এত অত্যাচার নির্যাতন করার পরও বিএনপি এখনও টিকে আছে, কিন্তু যারা অত্যাচার করছে তারা কিন্তু হারিয়ে গেছে, তারা পালিয়ে গেছে।
আজকে যারা ঔদ্ধত্যপূর্ণ কথা বলেন, এই কথার কারণে একদিন আপনাদেরকে এর দায় দিতে হবে এবং এর দায় নিতে হবে। তখন আপনাদেরকে পালিয়ে যেতে হবে। যারা নির্যাতিত তারা ঠিকই মাঠে থাকবে। হয়তো এই সময়টাতে কষ্ট হবে টিকে থাকতে, কিন্তু তারা টিকে থাকবে। ঔদ্ধত্যপূর্ণ, সন্ত্রাসী এবং বেয়াদবের মতো আচরণ বর্তমানে যারা করছেন, তারা আমার মনে হয় ইতিহাস থেকে শিক্ষা নেননি। আপনারা পড়ালেখা করতেছেন, আমি আশা করি আপনারা পড়ালেখার মাধ্যমে নিজেদের তৈরি করবেন, রাজনীতিতে একজন ভালো রাজনীতিবিদ হিসেবে আবির্ভূত হবেন। বাংলাদেশে যে সমস্ত রাজনীতিবিদ প্রতিষ্ঠিত হয়েছে তারা ম্যাক্সিমাম ছাত্র রাজনীতি থেকে এসেছে। ছাত্ররা ছাত্রদের মতো করে তৈরি হবে, রাজনীতিতে একসময় নিজেদের অবস্থান পাকাপোক্ত করবে এবং আপনাদের দ্বারা এই দেশ জাতি অনেক উপকৃত হবে, এটাই আশা করি। এবং সর্বশেষ আমি মাননীয় প্রধান উপদেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বাংলাদেশের রাজনীতি স্টাডি করেন, কাউকে মাইনাস করে নাই, কাউকে বঞ্চিত করে নাই এবং ঐক্যের নামে অনৈক্য না করে একটি সুষ্ঠু সুন্দর সমাধানের পথে এগিয়ে যাবেন, যাতে জাতি আপনাকে যুগ যুগ ধরে মনে রাখে। আপনার মাধ্যমে একটি সুশৃঙ্খল দেশ আমরা তৈরি করতে পারি, একটি উন্নত দেশ আমরা তৈরি করতে পারি, এই আশা রাখছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।